ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে অফিস, আদালত, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান। একই সাথে খুলেছে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অফিস শুরুর আগেই কর্মকর্তা কর্মচারীরা হাজির হতে থাকেন। দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সাথে সাক্ষাতে কুশল বিনিময় করেন অনেকে। লম্বা ছুটি কাটিয়ে নতুন উদ্যমে কাজে যোগ দিয়েছেন বলেও জানান তারা। এই যাত্রায় কিছুটা ভোগান্তি থাকলেও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উপদেষ্টারা। এদিকে সকাল থেকে নিয়মিত ব্যাংকিং কার্যক্রমও শুরু হয়েছে। ঈদের আগে মাত্র 2 দিন ছিল যাতায়াতের জন্য, যে কারণে চাপটা একটু বেশি পড়েছে। আমি নিজেও ভুক্তভোগী, আমার 12 ঘন্টা লেগেছে এখান থেকে ঈশ্বরদী পৌঁছাতে আর কি। তবু আমি একটাই বলবো যে পথে যে পুলিশ প্রশাসন তারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছে। একটা বড় সমস্যা এটা আমি বলতেই চাই, সেটা হলো যে অনেকগুলো গাড়ি বিকল হয়ে যাচ্ছিল রাস্তায়। বাসগুলো যেমন এগুলো ফিটনেসটা ছিল না, ফিটনেসবিহীন। ওই যে বললাম যে আমাদের তো এটা ইয়ের জন্য একটা সাময়িক বিরতিতে ছিল, এখন ইমিডিয়েটলি ফিটনেসবিহীন এবং ওই যে মেয়াদ উত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। না, নতুন গাড়ি নামানোর ব্যবস্থা হচ্ছে। আমরা বিআরটিসির মাধ্যমে গাড়ি ইয়ে করার চেষ্টা করছি। ঈদের ছুটিটা বেশ লম্বাই ছিল, তো তারপরেও আমাদের এই জায়গাটা থেকে কর্মমুখরই থাকতে হয়েছে, কাজ নিয়ে ভাবতে হয়েছে। তারপরে আমরা আশা করছি যে সবাই একটা লম্বা ছুটি নিয়ে বিশ্রাম করে এবার এসছে যখন, তখন জোরে সোরে আমরা কাজে নামবো। গ্রামে ঈদের ছুটি কাটিয়ে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। তবে তীব্র যানজটে পথে পথে ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। এছাড়া বাস ও ট্রেনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীরা জানিয়েছেন ধারণ ক্ষমতার বেশি টিকিট দেয়া হয়েছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা লক্ষ্য করা যায়নি। আফজাল হোসেনের রিপোর্ট। ঈদের দীর্ঘ ছুটি শেষ হয়েছে গতকাল। আজ খুলেছে বিভিন্ন অফিস, আদালত। আজও রাজধানীর বিভিন্ন প্রবেশপথে যাত্রীদের তীব্র চাপ। বেশিরভাগ ট্রেনে অতিরিক্ত যাত্রী এসেছে। এছাড়া ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত টিকিট বিক্রয়ের অভিযোগ করেছেন যাত্রীরা। আমরা ট্রেনের টিকিট কাটিয়েও সিটে যাইতে পারি না, অনেক ভিড়। আর আমাদের উত্তরবঙ্গের ট্রেন তো সেই পঞ্চগড় থেকে আসছিল, আমরা দিনাজপুরে উঠছি। আপনার মনে করেন যারা সিটে, প্রায় 10% লোক সিটে বসতে পারে নাই, নিজের সিটে আমি যেমন যাইতে পারি না আমার সিটে। জার্নি যে এত কষ্ট, এত মানুষের ভিড়, গতবার ঈদে এরকম ভিড় হয় না, এবার ঈদে এত বেশি ভিড় হয়েছে। ট্রেনে মোটামুটি ভিড় খারাপ না, সবাই আবার বাড়ি যাচ্ছে দেখতেছি। ঈদের পর অনেক লোকজন ভিড় দেখতেছি স্টেশনে, অনেক লোক। সময় মতো সব ট্রেন ছাড়লে এবং ব্যবস্থাপনা সুন্দর হলে ভোগান্তি কমে আসবে বলে মনে করছেন যাত্রীরা। রাস্তার অবস্থা খুবই খারাপ, আসতে আসলে অনেক কষ্ট হয়েছে। মানুষ দাঁড়ায় আসতে হয়, এই ট্রেনে তো অধিকাংশই লোকই দাঁড়ায় আসতে হয়, যার ফলে মুরব্বীরা বয়স্ক লোকরা আসতে খুব কষ্ট হয়। গভর্নমেন্টের তো আরও অ্যালার্ট হওয়া উচিত। বিভিন্ন সংস্থার কথা বলে, কিন্তু এই রেলের সংস্থাটা আগে করা উচিত, কারণ এটা একটা নিরাপদ জার্নি, তারপর আপনার একটা আরামদায়ক জার্নি, একটা মানুষ যেন সঠিক সময় গন্তব্যে পৌঁছতে পারে, এই পদক্ষেপ সরকার নেওয়া উচিত। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ঈদের ছুটির শেষ হলেও জীবিকার তাগিদে আজও কর্মস্থল ঢাকায় ফিরছে মানুষ, যে কারণে সিরাজগঞ্জে যমুনা সেতুর সংযোগ মহাসড়কে যেমন হয়েছে যানবাহনের চাপ, তেমনই মহাসড়কের মোড়গুলো রয়েছে যাত্রীদের ভিড়। রবিবার ভোর থেকে সিরাজগঞ্জের বিভিন্ন বাস কাউন্টার ও মহাসড়কের মোড়গুলোতে যাত্রীর চাপ দেখা যায়। বাসের পাশাপাশি ট্রাক ও পিকআপে করেও কর্মস্থলে ফিরতে দেখা গেছে অনেক মানুষকে। তবে আজও যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। বাড়তি ভাড়ার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গন্তব্যের দিকে যেতে পারছে না অনেক যাত্রী। গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে 51,595টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে 3,48,36,250 টাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে, এমনটাই জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। ঈদের পর সচিবালয়ে প্রথম কার্য দিবসে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন,
রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। আসলে তেমন কিছু ছিল বলে তো মনে করি না। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। রোববার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা জানান। সিইসি বলেন, যতটুকু কাজ বাকি রয়েছে সেগুলো আমাদের সবাইকে নিয়ে শেষ করতে হবে। ইসির শপথ একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে নির্বাচন করার, কোনো দলের জন্য লেজুর বৃত্তি না করার, আইন অনুযায়ী বিবেক রেখে কাজ করার শপথ হবে জানিয়ে তিনি আরও বলেন, ইসি শুধু রেফারি হয়ে কাজ করবে। জাতীয় নির্বাচনের তারিখে ঘোষণা করা হলে সেই অনুযায়ী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী প্রস্তুত থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ভারত থেকে পুশ ব্যাক প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের নাগরিক হলে যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে পাঠাতে হবে। এ ব্যাপারে ভারতীয় হাই কমিশনারকে তাগিদ দেওয়া হয়েছে। এদেশের নাগরিক হলে তাদেরকে গ্রহণ করা হবে। আমাদের দেশের নাগরিক যদি ইন্ডিয়া থেকে থাকে তাহলে আমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিব। কিন্তু তাদের এই জঙ্গলের ভিতরে ফেলায় যাওয়া, নদীর উপরে ফেলায় যাওয়া, একটা লেকের উপরে ফেলায় যাওয়া, এটা কিন্তু কোন সভ্য দেশের কিন্তু হওয়া উচিত না। এখন আপনারা সচল যদি ওই আগের 15 বছরের মতো ভাবেন, গেলে 2টা পিটি মারলো, পুলিশ খুব সচল। আমরা তো ওই পুলিশ চাচ্ছি না, আমরা তো মানবিক পুলিশ চাচ্ছি, যে না সবার সাথে ভালো ব্যবহার করে এবং জিনিস ভালোভাবে চলে। আমরা পুলিশ থেকে মানবিক পুলিশ, এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচল হয় না, যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ হয়। পুলিশ কিন্তু আগের থেকে আরো বেশি অ্যাক্টিভ। আপনারা ভালো থাকেন, দোয়া দিই। আল্লাহ হাফেজ। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলা সহ 3 মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা সহ 11 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে তাদের কারাগার থেকে এই মামলায় ট্রাইব্যুনালে আনা হয়। এই মামলায় তদন্ত শেষ করতে না পারায় এরই মধ্যে সময় আবেদন করেছে প্রসিকিউশন। এছাড়া গাজীপুরে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা KM আশরাফ উদ্দিন সহ 5 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অপরদিকে যাত্রাবাড়ি এলাকায় একটি হত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে রাজনৈতিক কারণে শপথ পড়ানো হচ্ছে না বলে দাবি করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তাই শপথ না পড়ানো পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। সকালে নগর ভবনে গণ অবস্থান কর্মসূচিতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসব কথা বলেন। দ্রুত সমাধানের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন ইশরাক। ইউসুফ আলী রিপোর্ট। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পাঠ করানোর উদ্যোগ নেয়ার দাবিতে নগর ভবনের সামনে জড়ো হয় তার সমর্থকরা। এ সময় তারা বলেন, নগরবাসীর বিরাজমান সমস্যা দূর করতে দ্রুত ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে। এই আদালতে রায়ের পরে সরকারের কিন্তু নৈতিক দায়িত্ব এটা, ইঞ্জিনিয়ার ইশরাককে দ্রুত সময়ের ভিতরে শপথ বাক্য পাঠ করিয়ে তাকে নগর ভবনে উদ্দিষ্ট করে মানুষের মৌলিক অধিকারের প্রতি দৃষ্টি জ্ঞাপন করা। যদি এই শপথকে অবিলম্বে পড়ানো না হয়, আমরা ঢাকাবাসী এই নগর ভবনকে অচল করে দেব। ঢাকাবাসীর গণতান্ত্রিক অধিকার আদায়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পাশে থাকার ঘোষণা দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্থানীয় সরকার যে কাজটি করছে, এই কাজটি করার ফলে আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে এবং তাদের শপথ, এই বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন। যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন। এটা সরকারের নির্দেশে, সরকারের সিদ্ধান্ত ছিল ডে 1-এ যে ইশরাককে বসতে দেওয়া যাবে না। এখন যে কোনো অজুহাত তারা খুঁজে বের করার জন্য সেটি আপ্রাণ চেষ্টা তাদের জায়গা থেকে করেছে। তিনি বলেন, আদালতের রায় বাস্তবায়ন ও সংকট সমাধানে সরকারের আন্তরিক হওয়া উচিত। মাননীয় প্রধান উপদেষ্টাকে যে বা যারাই ভুল বুঝিয়েছে যে এই
নির্বাচন বা এই যে আদালতের রায় এটিকে কার্যকর করা হলে অতীতের হাসিনার আমলের সকল নির্বাচনকে নাকি বৈধতা দেওয়া হয়েছে, অথচ ঠিক তার উল্টাটা হচ্ছে। কারণ আদালতের রায়, আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে নির্বাচনটি হয়েছিল, যে ফলাফলটি হয়েছিল সেটি ছিল অবৈধ। এই সমস্যা সুরাহা না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমিও এখানে যখন প্রয়োজন হবে, যখন আমাকে দরকার হবে, জনগণের পাশে এসে দাঁড়াবো। জনগণের প্রয়োজনে আমাকে সবসময় আপনারা পাশে পাবেন। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। দীর্ঘদিন যাবৎ সহকারী কমিশনার ভূমিপদ শূন্য থাকায় দিনাজপুরের পার্বতীপুরে বন্ধ রয়েছে ভূমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম। দিনের পর দিন ঘুরেও কাজ না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট সেবা গ্রহীতারা। এদিকে অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে ভোগান্তি কমাতে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন জুবাইর রহমান। 10 ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুরের অন্যতম উপজেলা পার্বতীপুর জমি সংক্রান্ত সমস্যা সমাধানে উপজেলা সহকারী কমিশনার ভূমি এর অধীনে পরিচালিত হয় ইউনিয়ন ভিত্তিক সকল ভূমি অফিস। নানা ঐতিহাসিক স্থাপনায় প্রসিদ্ধ পার্বতীপুর উপজেলায় দীর্ঘদিন যাবৎ সরকারি কমিশনার ভূমি এসি ল্যান্ড না থাকায় স্থবির হয়ে পড়েছে এ দপ্তরের প্রায় সকল কার্যক্রম। উপজেলাবাসীর জমির খাজনা আদায়, খারিজ, নামজারি ও মিসকেস সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনার গুরু দায়িত্ব পালন করে থাকেন একজন সহকারী কমিশনার ভূমি বা এসি ল্যান্ড। পার্বতীপুরে দায়িত্বে থাকা কর্মকর্তা 3 মাস আগে পদোন্নতিজনিত কারণে অন্যত্র বদলি হলে শূন্য হয় পদটি। এতে জমি সংক্রান্ত নানা জটিলতা নিয়ে প্রতিনিয়তই ভূমি অফিসে এসে ফিরে যাচ্ছেন সংশ্লিষ্টরা। ফলে নানা প্রকার ভোগান্তির কথাও জানান তারা। দীর্ঘদিন হাতে এখানে আসা যাওয়া করতেছি, এসি ল্যান্ড স্যার না থাকার কারণে আমাদের মিসকেস কাজটা হচ্ছে না। খারিজে আসলে পাচ্ছি না, বেশ কয়েকদিন থেকে ঘোরাঘুরি করতেছি, সেবা চাচ্ছি কিন্তু ওখানে সেবা পাচ্ছি না। ভূমি সংক্রান্ত এসব জটিলতার সমাধানের প্রয়োজন একজন সহকারী কমিশনার। তাই পার্বতীপুরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে শূন্যপদ পূরণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এ যাবত এসি ল্যান্ড অফিসে বসে নাই, এসি ল্যান্ড নাই, কবে আসবে, কখন আসবে, কয় তারিখে আসবে, এরকম কোনো নির্দেশনাও নাই। আমরা খুব ভোগান্তিতে আছি। আমি কর্তৃপক্ষকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ আবেদন জানাচ্ছি। এদিকে জনবল সংকটের কারণে দীর্ঘদিন যাবৎ পার্বতীপুর উপজেলায় সহকারী কমিশনার পদ শূন্য থাকলেও দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হবে বলে জানান সংশ্লিষ্টরা। সেই সাথে নিজ দায়িত্ব পালনের পাশাপাশি সহকারী কমিশনার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে ভূমি সংক্রান্ত দুর্ভোগ কমিয়ে আনতে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন এ কর্মকর্তা। এখানে কিছু ভোগান্তি ছিল জনগণের, যেহেতু নিয়মিত এসি ল্যান্ড নেই। আমি চেষ্টা করছি সর্বাত্মক এবং আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। আমাদের কয়েকদিন আগেই ভূমি সেবা সপ্তাহ পালন করেছি। আমরা আশ্বাস দিয়েছি সকলকে, আমরা খুব দ্রুততর সময়ের মধ্যে আমরা যে বাকি নামজারিগুলো পেন্ডিং আছে কিংবা বাকি যে বিষয়গুলো, এগুলো খুব দ্রুত নিষ্পত্তি করব। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাজার বান্দরবানের ঐতিহ্যবাহী মারমা বাজার। এই বাজারে সওদাগর হচ্ছে পাহাড়ি মহিলারা। এই বাজারে বিক্রেতাদের মধ্যে নারীরা এগিয়ে। সারা বছরই এখানে পাওয়া যায় বন জঙ্গল থেকে আহরিত নানান ফল আর শাকসবজি। ভেজালমুক্ত সবজি কিনতে ক্রেতারা প্রতিদিন সকাল বিকাল ভিড় জমান। প্রতিনিধি তুহিন হোসাইনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মনোরম এই দৃশ্য বান্দরবান সদরের মধ্যমপাড়ার বিখ্যাত মারমা বাজারের। এই বাজারটি প্রায় 100 বছর ধরেই রাস্তার দুই পাশের ফুটপাতে বসে। প্রতি রবিবার ও বুধবার সাপ্তাহিক বাজার হয়। এখানে ক্রেতা বিক্রেতার সমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এখানে পাওয়া যায় কুমড়া শাক, বাঁশকুড়ুল, তারাগাছ, কচু শাক, কচুলতি, কাঁচা পাকা পেঁপে, থানকুনি পাতা, কলার মোচা, লাউ সহ মৌসুমী সকল ধরনের ফল ও টাটকা সবজি। আরও পাওয়া যায় পাহাড়িদের শামুক মাংস, ঝিনুকের মাংস, ছোট বড় ব্যাং, কুচিয়া মাছ, শুকরের মাংস, কাঁকড়া সহ বিভিন্ন প্রকার জনপ্রিয় খাবার। পাহাড়ি ঐতিহ্য বলতে অনেক পাহাড়ি খাবার, তারপরে শামুক, ঝিনুক, যেমন শুকরের মাংস, শুটকি হইতে শুরু করে যাবতীয় সব পাবেন এই বাজারে। শাকসবজি খুব কম দামে পাওয়া যায় আর ফ্রেশ একদম টাটকা পাওয়া যায়। এখানকার জিনিসগুলো সতেজ এবং ভালো, দামও কম। এজন্য আমি এখান থেকে বাজার সাজার করে খাই। স্থানীয়রা জানান এগুলো খেতে খুবই সুস্বাদু। মারমাদের অন্যতম মশলা নাপ্পিও পাওয়া যায় এখানে। ফরমালিন মুক্ত, আমরা টাটকা জিনিস পাই, সেজন্য মারমা বাজারে আসি। এখানে সব তরি তরকারি সস্তা পাওয়া যাচ্ছে। আমরা ছোটবেলা থেকে এখান থেকে বাজার করি।
এখানে মোটামুটি অন্য বাজার চাইতে মানে সবকিছুর দাম কম। এক সময় পাহাড়ে শুধু জুম চাষ হতো, এখন সেখানে অন্যান্য কৃষি পণ্যের পাশাপাশি সবজিও চাষ হচ্ছে। বান্দরবানে বিভিন্ন প্রকার সবজি চাষের মূল কারিগর এখানকার নারীরা। বিভিন্ন সবজি চাষ করে পরিবারের আর্থিক সমস্যা সমাধানের পাশাপাশি নিজেরাও হচ্ছেন স্বাবলম্বী। আমার সংসার চালাইছি, ছেলে মেয়েরা লেখাপড়া করাইছি আর কি, এভাবে ভালোভাবে চলছে আর কি। অল্প হাই বলে কিছু বুড়ি পয়সা আছে, জামে আছে, বুড়া বুড়ি পুরুষদের পাশাপাশি নারীরাও অবদান রাখছেন এই পেশায়। বান্দরবানের এই মারমা বাজার তাই যেন পুরো এলাকার ঐতিহ্যে পরিণত হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।